বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শামীম হায়দার, আপনাকে বিশেষভাবে স্বাগত তৃতীয় মাত্রায় প্রথমবারের মতো আসবার জন্য। মিস্টার কামরুজ্জামান রতন, আপনার কাছ থেকে শুনতে চাইব যে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বেশ কিছু রাজনৈতিক দল একদিকে যেমন নির্বাচনের আবহ তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন, অন্যদিকে আমরা এটাও লক্ষ্য করছি কেউ কেউ আন্দোলন সংগ্রাম করবার চেষ্টা করছেন নানা দাবিতে। কেউ কেউ মনে করছেন যে আরও একটা অভ্যুত্থান হয়তো দরকার হবে, কেউ কেউ মনে করছেন আরেকটা সরকার হয়তো আমাদেরকে নির্বাচনের আগে দেখতে হবে, কেউ কেউ মনে করেন যে নির্বাচনটাই শেষ পর্যন্ত হবে না, আবার কেউ কেউ এটাও বলেন যে নির্বাচন হলেও সেটা আসলে কোনো নির্বাচন হবে না। আমরা গত 3টি নির্বাচন যেরকম দেখেছি সেই ধারাবাহিকতারই একটা নির্বাচন আসলে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে হবে। সো দেশের একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলে বিষয়টাকে কিভাবে দেখছে? আমরা এটাও শুনছি যে বিএনপিও নির্বাচনের দাবিতে হয়তো বা একটা দ্রুত নির্বাচনের দাবিতে বা ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটা, সেই দাবিতেও একটা আন্দোলন গড়ে তুলবার চেষ্টা করবে। ধন্যবাদ জিল্লুর ভাই এবং শামীম ভাইকে। আমি মনে করি একটা পলিটিক্স যে যার রাজনৈতিক দলের অবস্থান থেকে সে তার অধিকার নিয়ে কথা বলবে। তো আমাদের সামনে হলো আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সব দল আমরা এই সুষ্ঠু নির্বাচনের জন্য এক এক আঙ্গিকে এক একভাবে আমরা সুষ্ঠু নির্বাচনটা আমরা চাচ্ছি। তো এখন যে দলগুলো রাজপথে নেমেছে তারা একটা সুস্পষ্ট, সেটা হলো পিআর পদ্ধতি সংস্কারের ব্যাপারে বিভিন্ন ইস্যুতে তারা রাজপথে নেমেছে। এখন রাজপথের দাবিটা তো সরকারের কাছে। সরকার হলো সবার, বিএনপির জন্য সরকার, এই অপরাপর যে দলগুলো যারা ইতিমধ্যে ইসলামিক সংগঠনগুলি রাজপথে নেমেছে তাদের জন্য সরকার। এখন সরকারের কি দায়িত্ব? তাদের দাবিগুলো যৌক্তিক হলে তারা এই সরকার যৌক্তিকতার ব্যাখ্যা দিয়ে ওগুলো মেনে নেবে। সেইখানে আমাদের জাতীয়তাবাদী দল আমরাও তো এই রাজপথে ছিলাম, সংগ্রামের কাফেলায় আমাদের অবশ্যই জনসমর্থনের ভিত্তিতেই কিন্তু আমরাও কিন্তু মতপথের আমাদের বিভিন্ন যখন সংস্কার কমিশনগুলো যখন কথা বলে বিভিন্ন দাবি দেওয়ানো ইতিমধ্যে যেগুলো নিয়ে আমাদের কথা হয়েছে ঐক্যমত হয়েছে, তার বাইরে যে ইস্যুগুলো নিয়ে আজকে তারা রাজপথে নেমেছে, সেইখানে জাতীয়তাবাদী দল এটা সরকারের কাছে দেখবে। সেইখানে যদি সরকারের কাছে তাদের আমাদের জাতীয়তাবাদী দলের দাবিগুলো আদায় করতে গিয়ে যদি আমরা দেখি ইসলামিক দলগুলোর সাথে আমাদের সরাসরি একটা যেটা সাংঘর্ষিক হবে রাজপথে, সেই পথ তো বিএনপি অনুসরণ করবে না। আমি জাস্ট একটু আপনার কাছ থেকে পরিষ্কার, এখানে জাকের পার্টির নেতাও আছে, তাদেরও এক ধরনের রাজনীতির সঙ্গে বা দলের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে। আপনি কি ইসলামী দলগুলোকে বলতে মানে ইসলামী রাজনৈতিক দল আর ইসলামকে কি এক করে দেখবার চেষ্টা করছেন? এটা কখনই না। আমার ইসলাম এটা একটা অনুশাসন বা এটা আমার প্র্যাকটিসিংয়ের ব্যাপার। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি ইসলামের অনুশাসনগুলো আমি মানব, কিন্তু আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আমি ইসলামকে আমি জায়েজ করতে যাব, তখন তাদেরকে স্পষ্ট বলতে হবে যে রাষ্ট্রের মধ্যে আমি এই ইসলামী এই শরিয়া বা এই ইসলামিক রাষ্ট্র বলতে আমি যেটা বুঝাই তাদেরকে সুস্পষ্ট ম্যানিফেস্টো দিয়ে জনগণ বুঝাতে হবে, বলতে হবে যে আমরা এই ইসলামিক ভিত্তিতে আমরা এই রাষ্ট্র গঠন করতে চাচ্ছি। এই ধরনের কোনো দাবিতে ইসলামী দলগুলো নামেনি। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো ইসলামের সাথে এই ইসলামী দলগুলোর যে দাবি দেওয়া এটার কোনো মিল নেই এবং কোনো সম্পৃক্ততা নেই। তারা রাজনীতিতে নেমেছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য, সেখানে ইসলামকে ব্যবহার করার অধিকার সেটা কারণে অ্যাজ এ মুসলিম হিসাবে আমিও তো ইসলামের অনুশাসনকে মেনে চলি, কিন্তু আমি কখনোই তো ইসলামকে ব্যবহার করতে পারবো না। আমার দৈনন্দিন প্র্যাকটিসিং মুসলমান হিসাবে আমার যা যা ইসলামী অনুশাসন সেইটা আমি আমার ব্যক্তিগত আমি পর্যায়ে রাখবো, কিন্তু আমি কখনো ইসলামকে দিয়ে রাজনৈতিকভাবে ইসলামকে ফয়দা হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করা এদেশের মানুষ সেটা কখনো অ্যাকসেপ্ট করবে না। জি, সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে কি তাহলে কি দেখছেন আপনি? ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে এবং একটা ভালো ইলেকশন হচ্ছে এবং বিএনপি আমি মনে করি হচ্ছে পলিটিক্স ইজ এ পলিসি। এই পলিসিটা হবে রিয়েলিটি এবং যে বিভিন্ন স্ট্র্যাটেজি আমাদের যে কৌশল হবে এই কৌশলের ভিত্তিতে সময় বলে দিবে আমরা কোন দাবিতে আমরা ছাড় দিব, কোন দাবিতে আমরা অনড় থাকব। আমরা মনে করি ফেব্রুয়ারি যে ইলেকশনটা এটা সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে সেটা হবে এবং যে ঐক্যমতের যে জায়গাগুলো আমি মনে করি ইতিমধ্যে অনেক ব্যাপারে কিন্তু আমরা ঐক্যমত হয়েছি। পৃথিবীতে এটা অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন,
কোনো সফল অভ্যুত্থানের পরে সব দল পরবর্তীতে একমত হয়েছে এরকম কিন্তু একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত আমার অন্ততপক্ষে জানা নেই। আমি মনে করি একটা সফল বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে যতগুলো ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি এবং যতগুলো ব্যাপারে আমাদের এখনো অনৈক্যের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ঐক্যমত কমিশনার বিশেষ করে আমাদের বলেছেন, কিন্তু ঐক্যমত কমিশনার যে চেয়ারম্যান আলী রিয়াজ বলেছেন যেখানে সব দল একমত হতে পারবে না সেইখানে আমরা নিজস্ব আমাদের যুক্তির ভিত্তিতে আমাদের সামগ্রিক বিবেচনায় আমরা যেটা করব সেটা সবাইকে মানতে হবে। সুতরাং আমি মনে করি আমরা দেখব সব কিছুর মধ্যে যেখানে ম্যাক্সিমাম যেখানে আমাদের মিল হবে, বাকিটা আমার মনে হয় পৃথিবীতে কখনোই আমরা একমত হব না, কিন্তু যেটা জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে সেটা সবাইকে মানতে হবে এবং ওই মানার মধ্যে দিয়ে আগামীতে ফেব্রুয়ারি ইলেকশনটা আমরা অবশ্যই আমরা দেখতে চাই যে কন্ডাক্ট হয়েছে। মিস্টার শামীম হায়দার, রাজনীতিটা ক্রমশ বাংলাদেশে আবার খুব জটিল আকার ধারণ করছে এবং বোঝাই খুব কঠিন যে আসলে কোন পথে বাংলাদেশ যাচ্ছে, এবং এই রাজনীতির সঙ্গে এখন নিরাপত্তার প্রশ্নটি জড়িত হয়ে গেছে। অনেকেই উচ্চারণ করছেন যে নিরাপত্তা স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে এমন একটা সিচুয়েশনের মধ্যে। অর্থনীতি, সামাজিক পরিস্থিতি সবটাই একটু এলোমেলো এবং ইতিমধ্যে ছাত্র সংসদগুলোর নির্বাচন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেগুলো যে বার্তা দিচ্ছে সেটাও একটা বাংলাদেশকে ভিন্ন একটা, যেটা ভাবতে বাংলাদেশের মানুষ বা রাজনৈতিক মহল অভ্যস্ত ছিল সেই ভাবনা থেকে অনেক ভিন্ন একটা চিত্র দেখা দিচ্ছে। সব মিলিয়ে আপনারা কি দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে। যে পরিস্থিতি যাচ্ছে সেইখানে রাজনীতি নামের যেই বিষয়টা, রাজনীতির যে ইউনিফর্ম বা রাজনীতির অ্যাপ্রন, রাজনীতির জার্সি, যার যখন মনে হচ্ছে, আমি শুরুতে এটা বলতে চাই, যার যখন যেভাবে প্রয়োজন হচ্ছে এই রাজনীতি নামের, যখন তার একটা স্বার্থের প্রয়োজন হয়, যখন তা একটা দলের কোনো কিছু অ্যাচিভ করতে হবে, তখন তারা এই রাজনীতি নামের জার্সিটাকে গায়ে দেয়, গায়ে চড়ায়। এবং এই করতে করতে আজকে রাজনীতিকে তারা এমন একটা অবস্থানে নিয়ে আসছে, আমি শ্রদ্ধা রেখেই বলছি, এমন একটা অবস্থানে নিয়ে আসছে যে আবারও ঐতিহাসিকভাবে আমি বলবো যে আবারও দলগুলো যারা ক্ষমতায় যেতে চায় বা বিরোধী দলের চেয়ারে বসতে চায় অথবা রাজনীতিতে খুব একটা ভালো আসন চায়, তারা আবারও সেই ভুলটা করছেন। এই ইতিহাস থেকে কেউ শিক্ষা নিচ্ছেন না। রাজনীতি নামের এই পবিত্র জিনিসটাকে তারা ইউনিফর্ম বানিয়ে, অ্যাপ্রন বানিয়ে, জার্সি বানিয়ে, যখন যেইভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু কাজ তারা করছেন। এখানে তারা জনগণকে বোকা ভাবছেন। এটা কখনোই ঠিক হবে না। ৭১-এ যেমন হয়নি, জুলাই আন্দোলনে যেমন হয়নি, এখনও হবে না। ৭১-কে নিয়ে একটি দল, একটি গোষ্ঠী তাদের নিজস্ব সম্পত্তি বানাতে চেয়েছিল, সেটা রেজাল্ট আমরা দেখলাম। এই যে জুলাই আন্দোলন আমাদের মায়েরা যেভাবে নেমেছিলেন মাঠে, খাবার রান্না করে নিয়ে এসেছেন, পানি নিয়ে এসেছেন, যে এটা পারেননি তিনি চোখের পানি দিয়ে সমর্থন দিয়েছেন যে বাবা তোমরা জয় লাভ করবে, তোমরা থাকো, মাঠে থাকো, আমরা তোমাদের সাথে আছি, আমাদের দোয়া তোমাদের সাথে আছে। ১ বছর যায় নাই, সেটাকে এমনভাবে দলীয়ভাবে ভাগাভাগি করা হচ্ছে। জুলাই আন্দোলনের যে মাহাত্ম্য সেটা এমনভাবে ধুলায় ধূসরিত হচ্ছে, এমনভাবে ধূলিসাৎ হচ্ছে। আপনি যেটা বললেন যে এখন অনেকগুলা সমীকরণ এখানে জড়িত। আসলে একটা নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে আঞ্চলিক যে একটা ভূ রাজনৈতিক ইস্যু সেখানে কি দাঁড়াতে পারে, জননিরাপত্তা কোথায় দাঁড়াতে পারে। আরে মৌলিক ইস্যুই তো একটা বিশাল ব্যাপার। মানুষ কেন এই জুলাই আন্দোলন সফল হলো, এতটুকু বিশ্লেষণ করলে আর তো কিছু লাগে না। মানুষের মৌলিক অধিকারগুলি দরকার। কি দরকার? আপনি নিরাপত্তা দিবেন, শান্তি দিবেন, শৃঙ্খলা দিবেন, আর জিনিসপত্রের যে দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, সেগুলো আপনার নাগালের মধ্যে থাকবে। পাবলিকে আপনাকে বলে দিবে যে তারা নির্বাচন চায়। কিন্তু আজকে আমি বলবো যে কোনো দলই যারা এখানে জড়িত, যারা জাতীয় রাজনীতিতে সমানভাবে সক্রিয় আছেন, যারা বড় দায়িত্বে আছেন, যারা মাঝারি দায়িত্বে আছেন, যারা ছোট দায়িত্বে আছেন, সকলকে কিন্তু জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ৭১-কে নিয়ে ব্যাসাতি করার রেজাল্ট খেসারত দিতে হয়েছে। জনগণ ব্যাপকভাবে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে এবং সমুচিত জবাব দিয়েছে। এখানেও ঠিক তাই হবে। যারা রাজনীতি করেন মনে রাখতে হবে যে ছোট্ট একটা সময়কে টার্গেট করে রাজনীতি করা ঠিক হবে না। যদি দেশকে আমরা ভালোই বাসি, সমস্যা কোথায়? জাকের পার্টি যদি ভালো কাজ করে, আজ হোক, কাল হোক, ২০ বছর পর হোক, জনগণ জাকের পার্টিকে ম্যান্ডেট দিবে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, জাকের পার্টিকে দিয়ে আমরা যদি ভালো কাজ করি, মানুষ
সেটা স্মরণে রাখবে, জাকের পার্টিকে কেউ আটকে রাখতে পারবে না। তদ্রূপ যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় রাজনীতির মূল তো এটাই যে ক্ষমতায় যেতে চাইবে, তার আদর্শকে প্রতিষ্ঠা করতে চাইবে, জনগণের জন্য কাজ করতে চাইবে, কিন্তু এগুলো আন্তরিক হতে হবে। আপনি মুখে বলবেন জনসভা, জনগণের জন্য কাজ করতে চাই, এন্ড অফ দ্য ডে আবার আপনি জার্সি খুলে রেখে আপনি দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন। আমি এজেন্ডা বলবো না, যে দলীয় স্বার্থ বাস্তবায়ন করবেন, সংকীর্ণ স্বার্থ বাস্তবায়ন করবেন, আপনার ব্যক্তির স্বার্থ বাস্তবায়ন করবেন, আবার মুখে আপনি বলবেন গণতন্ত্রের বলে, আবার বলবেন যে নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। জনগণ রতনটা আমি আপনার কাছে বুঝতে চাই, যেহেতু আপনি একসময় ছাত্র রাজনীতি করেছেন এবং বেশ প্রভাবশালী ছাত্র নেতা ছিলেন। এই যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে যে লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে, কিছু তো ফলাফল আমরা দেখলামই গুরুত্বপূর্ণ দুটো বিশ্ববিদ্যালয়ে, বাকিগুলোতে হয়তো একই রকমের ফলাফল। ছাত্ররা আপনাদেরকে প্রত্যাখ্যান করছে, মানে আপনাদের যেহেতু সরাসরি অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন নির্বাচনে প্রতিনিধিত্ব, সো আপনারা এই পরিস্থিতিটাকে কীভাবে মূল্যায়ন করছেন? কারণ সমাজের কোনো কোনো মহল থেকে বলা হচ্ছিল যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক, জামাত সহ কিছু কিছু সংগঠন দাবি করছিল আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, আগে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন হোক, কিন্তু কোনো কোনো মহল থেকে বলা হচ্ছিল যে দেশের যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ হলো, এখানে আগে জাতীয় সংসদ নির্বাচন হলে বাকি নির্বাচনগুলো পরে হলে সেগুলো অনেক হয়তো বেটার রেজাল্ট দেবে। একেবারে আমি আপনি একটু বুঝতে চাই আপনাদের আত্মমূল্যায়নটা কি, আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন, বা কিভাবে আপনারা? আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি সব আমার মতো করে বলি, দুটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। সেটা হলো যে এই যে সাফল্যের ক্রেডিট নেওয়াটা, এটা জনগণ কর্তৃক ম্যান্ডেট থাকতে হবে, আমিত্ব পরিহার করতে হবে, কোনো চেতনা বিক্রি করে কোনো কাজ হবে না, আত্ম অহমিকে দিয়ে কোনো কাজ হবে না। আর নিজেদের উপর এই যে হেডমগিরি, এটার দিন শেষ। এই জেনজির যে প্রজন্মটা, ওরা চুপ থাকবে, ওরা সতর্ক হয়েছে, সচেতন হয়েছে। যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রায় কোথাও দু একটা ব্যত্যয় হতে পারে, কিন্তু সামগ্রিক যে বিবেকগুলো, এই বিবেক প্রসূত যে রায়টা হয়েছে সেইটাকে আই ডু রেসপেক্ট এজ এ মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে দীর্ঘদিন পরে যে রায়টা হয়েছে, একটা নির্বাচনের পরিবেশ এসছে। এখন আমি জাতীয় ছাত্রদলের একজন কর্মী হিসাবে বলতে চাই, একেবারে মূল্যায়নের আসল জায়গায় যেতে হবে। একটা বছর আগের থেকে এই জামাত শিবির, বিশেষ করে শিবির যে ধরনের রাজনীতিটা করে, মানুষকে ঘরে ঘরে মগজে যেভাবে পাশে থেকে, সেটা কোচিং সেন্টারে হোক, একটা অসুখে পাশে থেকে হোক, এবং সবচেয়ে বড় ব্যাপার কি, ছাত্রলীগ চলে গেছে, ছাত্রলীগের ভিতরে জামাত যেভাবে লুকায়িত ছিল, তারা মূলত ছাত্র শিবিরের জন্য কাজ করেছে। এটা ছাত্র দল তো বুঝেই নেই, ছাত্রলীগ ইভেন তারা কিন্তু বুঝে নাই। তারা থেকে থেকে মানুষের সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্নভাবে, কোচিং সেন্টার থেকে আরম্ভ করে, পানির জার দেওয়া থেকে আরম্ভ করে, এবং মেয়েদেরকে বিভিন্নভাবে, মহিলাদের যে অনেক মানে ব্যবহারিক যে দৈনন্দিন যেটা লাগে, ওগুলো কিন্তু মহিলাদের হলে হলে তারা দিয়েছে। সুতরাং তাদেরকে হালকা মেজাজের উপর, শুধু আমি আদর্শের উপর 19 দফা 14 দফা আমার এইটার উপর যে একমাত্র ম্যান্ডেটটা আগামীতে আসবে না, আমি মনে করি এর থেকে আমরা সতর্ক হয়েছি, সচেতন হয়েছি। একটা বছর পরেই আবার কিন্তু আমরা কিন্তু এই ছাত্রদের কাছে যেতে হবে। সেইখানে যদি আমরা ছাত্রদের কি চাহিদা, তাদের পালস বুঝে বুঝে যদি আমরা এখন থেকে যদি এই কাজটা করি, আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদেরও কিন্তু 90, তারপর দেখেন এই যে আমান খোকন ভাইদের যে প্যানেলটা, আমরা কিন্তু একেবারে ফুল প্যানেল, যেটা ডাকসু ইতিহাসে কখনো হয়নি, এটা কিন্তু আমরা জয়লাভ করেছি। এবং অপরাপর ওই সময়টা সারা বাংলাদেশ, আপনি দেখেন স্কুল মানে কলেজের মধ্যে কিন্তু আমাদের জয় জয়কারটা ছিল। ওই সময় আমাদের ফ্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল, সেটা একটা ওয়ান অফ দ্য পার্ট। বাট এখন এই ছাত্রদের চাওয়া পাওয়ার মধ্যে, অভিরুচির মধ্যে, তাদের টেস্টের মধ্যে আমাদের ঢুকতে হবে। শুধু তাদেরকে আমরা চেতনাই বলবো, আমাদের আদর্শ বলবো, ভবিষ্যতে ক্ষমতায় গেলে না, তারা ইন প্রেজেন্স তাদের কি কি রিকোয়ারমেন্টস, তাদের সাথে চলে ফিরে তাদের দৈনন্দিন, তাদের আষ্টে পিছে তাদেরকে মিশে যেতে হবে। এইটাতে হয়তো আমাদের হলে অবস্থান ছিল না, এবং শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলকে ব্লাফ দেওয়া হয়েছে, সেটা কি নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। তো এটাতেও কিন্তু আমরা কিন্তু ফুল ফেজে আমরা সবাইকে সম্পৃক্ত করে, এবং আমরা জাতীয় ছাত্রদল যেভাবে অ্যাকচুয়ালি সাধারণ ছাত্রদের মিশে যেভাবে ম্যান্ডেটটা চাওয়ার
দরকার ছিল। আমরা মনে করি যে ওইখানে আমাদের একটু লিকেজ ছিল। আমরা ইনশাল্লাহ মনে করি জাতীয় ছাত্র দল যেহেতু শহীদ জিয়ার আদর্শের একটা দল, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সচেষ্টতা, সব কিছু মিলে আমরা ইনশাল্লাহ মনে করি আমাদের যে দুর্বলতা বা যেই কারণে এই রেজাল্টটা হয়েছে, প্রথম আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং পরবর্তীতে আমাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে আবার সাধারণ ছাত্র সমাজের কাছে আবার গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আমাদের পাশে দাঁড়াবো। সো মিস্টার শামীম হায়দার, বাংলাদেশ একটা চেতনাকে ধারণ করে একটা আকাঙ্ক্ষাকে বুকে লালন করে জন্ম নিয়েছে এবং 53 বছর সেটা চর্চাও করেছে বাংলাদেশ নানাভাবে, নানান দল নানানভাবে নানান জায়গা থেকে করেছে। এই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, সারা দেশের মানুষ অংশ নিয়েছে, কিন্তু অভ্যুত্থানের পর থেকে কেউ কেউ বলবার চেষ্টা করছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক, খুব বেশি না সংখ্যায়, কম, যে বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা করছে কোনো কোনো মহল, কোনো কোনো দল, এমনকি সরকার বা সরকারের একটা অংশ সেই চেষ্টা করছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশকে যেভাবে বাংলাদেশ এতদিন পর্যন্ত চলে এসেছে তার থেকে একবারে সম্পূর্ণ ভিন্ন ধারায় নিয়ে যাবার একটা চেষ্টা হচ্ছে, এবং এই যে ছাত্র সংসদগুলো নির্বাচনের ফলাফল তারই একটা জাস্ট প্রাথমিক এবং সফল ইঙ্গিত? দুইটা জিনিস এখানে, দুইটা বিষয়। একটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, আরেকটি হচ্ছে কেউ কেউ আশঙ্কা করছেন যে বাংলাদেশকে আরেকটি ট্র্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি প্রথমে বলবো যে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন কেন এত অপরিহার্য হয়ে গেল, এই পরিস্থিতিতে এত অপরিহার্য কেন হয়ে গেল, এবং সেটা শুধু একটা বিশ্ববিদ্যালয়ে না, পরপর আমাদের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এখানে এত গুরুত্বপূর্ণ কেন হয়ে গেল ছাত্র সংসদ নির্বাচন, যেখানে জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সবাই আশা করছে যে দেশে একটা শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে, একটা স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে, তারপর কোনো কারণে কোনো কিছু হয়ে গেলে কেউ কাউকে অপছন্দ করলে তাকে ট্যাগিং করছে। এটা কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচায়ক না, এটা কোনোভাবেই দেশের শান্তি আনবে না, স্থিতিশীলতা আনবে না। এবং যেই পরিস্থিতিতে আমরা আছি এখন, শুধু আমাদের দেশের এই অভ্যন্তরীণ অবস্থা খারাপ, নট দ্যাট, আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি দেখেন, সেখানে আপনি তো একজন আন্তর্জাতিক পর্যায়ে আপনি কাজ করেন, আপনি এটা জানেন গতি প্রকৃতি কী। এখন যে পরিস্থিতি, এই সময়ে আমরা যেটা করতে পারি রাজনৈতিক দলগুলি, আপনি দেখেন আমাদের এশিয়ার তো আরও কিছু দেশ আছে, তারা দেখেন তারা দিনভর গণতন্ত্র, যার যার দলীয় কর্মসূচি নিয়ে, যার যার এজেন্ডা নিয়ে, দেশের স্বার্থের প্রশ্নে তারা ডিবেট করে, কিন্তু দিন শেষে তারা সবাই কিন্তু দেশপ্রেমিক। যখন দেশের একটা ক্রাইসিস তৈরি হয়, যখন একটা সংকট তৈরি হয়, তারা সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, বাংলাদেশে সেটা নেই। কেউ যদি ব্যর্থ হয় তাহলে সবাই হাতে তালি দেয় যে তুমি এবার গেছো। কিন্তু এটা খুবই দুঃখজনক। এই যে আমাদের মধ্যে একটা বিভক্তি, এটা কখনোই আমাদের জাতীয় চেতনাকে, আমরা যে একটা জাতি, আমাদের যে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, তারপরে আমরা ঝগড়াঝাটি যা করার করব, সেই জিনিসটা এখানে নাই। আর যারা বলছেন যে দেশকে একটি ভিন্ন ট্র্যাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো যে তারা যদি দেশ নিয়ে ভাবেন, তারা যদি থিঙ্ক ট্যাঙ্ক হন, কেন তারা জনগণের কাছে বলছেন না? কেন রাজনৈতিক দলগুলির কাছে তারা যাচ্ছেন না? কেন তারা একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে পারছেন না? কেন তারা বিভিন্ন ফোরামে এই কথাগুলি তুলে ধরছেন না? আমরা দেখছি দেশটা ভিন্ন ট্র্যাকে চলে যাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। সে ফেল করুক, অমুক ফেল করুক, তাতে আমাদের সব কিছু হবে, বা সে গোল্লায় যাক, আলটিমেটলি দেশের তো ক্ষতি হচ্ছে। তো কাজে হ্যাঁ, বিভিন্ন মহল থেকে কিন্তু কথা উঠছে, আমরাও দেখছি, এটা কোনোভাবেই শুভ হবে না দেশের জন্য। অন্যরা বললেই যে আপনারা রাজনীতিবিদরা শুনেন, তার কি নমুনা আছে? তেমন কোনো দৃষ্টান্ত খুব বেশি বাংলাদেশে আছে? হ্যাঁ, এটা আমি বলবো যে রাজনৈতিক দলগুলির মধ্যে এখানেও একটা প্রশ্ন আছে। সেটা হলো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটি টেলিভিশন স্টেশনের হেড অফ নিউজ, আমি তার কাছে গেলাম যে কোনো একটা প্রসঙ্গে, তিনি আমাকে বললেন, শামীম হায়দার, কুকুর মানুষকে কামড়েছে এটা কোনো নিউজ না, মানুষ কুকুরকে কামড়েছে এটা নিউজ। তো আমি বলবো যে আজকে আমাদের নীতি নৈতিকতার যেই অবক্ষয় হয়েছে, আমাদের চিন্তা ভাবনার যে অসারতা এসেছে, আমাদের রুচির যে দৈন্য, আমাদের একজনকে আরেকজনকে মেনে নেওয়ার অর্থাৎ পরমত সহিষ্ণুতার যে দৈন্যতা, উদারতার যে দৈন্যতা, সেগুলি দিয়ে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যে একটি দল যদি খুব ভালো কাজ করে তাকে কিভাবে দাবিয়ে রাখা যায়। আমি জাকের পার্টির কথা বলছি এখানে, আপনি তো বললেন যে রাজনীতিবিদদের কথা। জাকের পার্টিকে কিভাবে দাবিয়ে রাখা যায়, আরে ওইটা একটা দল হইলো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে
20 সেপ্টেম্বর শুরু হয়েছে সারা দেশে ইউনিয়ন জনসভা কর্মসূচি জাকের পার্টির, আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে। এই দলটির যদি রাজনৈতিক ভিত্তি না থাকে, সাংগঠনিক ভিত্তি না থাকে, তৃণমূলের সাংগঠনিক ভিত্তি না থাকে, তাহলে এই দলটা কিভাবে ইউনিয়ন জনসভা করছে? আপনি যেটা বললেন আমরা সেটাই করছি। আমরা এই 4554টি ইউনিয়নের জনসভায় আমরা জনগণকে বলবো এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, আমরা এক কলেমার মুসলমান, হিন্দু মুসলিম ভাই ভাই। আমাদের এই বাংলাদেশ হাজার বছরের আবহমান ঐতিহ্যে লালিত এমন একটি দেশ যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্মীয় স্বাতন্ত্র্য, যার যার নাগরিক অধিকার এবং ধর্মীয় স্বাতন্ত্র্য নিয়ে তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। পরমত সহিষ্ণুতা আবার আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। শান্তি এবং স্থিতিশীলতার প্রশ্নে জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ভুল করে, জনগণ যেন ভুল না করে, আবার দেশকে বাঁচাতে হবে। দেশকে কেউ যেন কোনো রকম ট্যাগিংয়ের মধ্যে ফেলতে না পারে। এই দেশটা এরকম, এই দেশটা ওইদিকে যাচ্ছে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আর যারা করবেন নিশ্চিতভাবেই তাদেরকে কিন্তু এটার খেসারত দিতে হবে, কারণ এই দেশের জনগণ সাংঘাতিক, অনেক সহনশীল। আর যখন তারা একাট্টা হয়ে যায় দেশকে বাঁচানোর জন্য, যখন তারা একাট্টা হয়ে যায় তখন তারা আগ্নেয়গিরির বিস্ফোরণ হয় এবং যত বড় অপশক্তি হোক জনগণের ঐক্যের সামনে কিন্তু তারা দাঁড়াতে পারে। মিস্টার রতন, এই যে এখন দাবি যে পিআর ছাড়া নির্বাচন হবে না, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং আগে সংস্কার এবং বিচার মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে যেতে হবে, তারপরে নির্বাচন অথবা জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন একসঙ্গে করতে হবে, কেউ কেউ রেফারেন্ডামের কথা বলছে, যে এইসব বিষয়, যেসব বিষয় নিয়ে আপনাদের দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে সেগুলো নিরসন আগে গণভোটের মাধ্যমে হোক, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। জিল্লুর ভাই, আমি একটা বিএনপির উচ্চ পর্যায়ে একটা আলাপ শুনছিলাম, আপনি যে প্রশ্নটা করলেন হয়তো আমি একটা আমার কল্পনাপ্রসূত বা আমার বিবেকপ্রসূত একটা উত্তর দিতে পারবো, কিন্তু আসলে উনি দায়িত্বশীল একজন মানুষ, দায়িত্বশীল নেতা বলতেছেন যে ওইখানে কমিশনে গিয়ে যে কথাগুলো হচ্ছে, যে আলোচনার টেবিলে যে আলোচনাগুলো হচ্ছে এবং কোন পর্যায়ে কোনটা মানবে কোনটা মানবে না, এখনও কিন্তু ম্যাক্সিমাম 19টার মধ্যে আপনি দেখেন 12টার মধ্যে কিন্তু সব ঐক্যমত। ওইখানে বলেছে আইনের ভিত্তি দেওয়ার জন্য কিছুগুলো সংসদে যাওয়ার পরে, সংসদে পাশ হওয়ার পরে সেগুলোকেও আমরা মেনে নিব। আর একদল বলতেছে গণভোট হবে, জাতীয় একটা এনসিপি যে তাদের যে দাবিটা গণপরিষদ ইলেকশন হবে, সবাই কিন্তু একটা জায়গায় কিন্তু একমত যে এই আইনি ভিত্তিটা কিভাবে হবে, এটা পার্লামেন্টের পরবর্তীতে পার্লামেন্টে হবে না সাংবিধানিক কোন প্রসেসে গেলে পরবর্তীতে এটা নিয়ে কোশ্চেন হবে না। তো ওই ব্যক্তি যখন বলছে যে আমি নিজেই জানি না ওই টেবিলে পিআর কতটুকু মানবে, আপার হাউসে কতটুকু মানবে, আমি নিজেই জানি না। তো সুতরাং আমি তো ধর একজন কর্মী, জিল্লুর ভাই, সরি, এইসব বিষয়তে আপনার মত, আমার মতামতটা হলো আমি যেটা মনে করি এখানে একটা কিন্তু ভয় আমাদের ভিতরে কাজ করছে। বিগত 15 বছরের ফেসিস্টের যে চেহারা, রাষ্ট্রের প্রতিটি জায়গায় যেভাবে মানে মানুষের মানে এখানে দাম ছিল না, পশুর যে দাম থাকে একটা রাষ্ট্রের কোনো অর্গানে, এক ব্যক্তির উপর দেশ চলেছে কোনো জায়গায়, সেটা আপনি নির্বাচনের ক্ষেত্রে বলেন, আইন বিভাগে বলেন, আপনার প্রেসে বলেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বেঁচে থাকার যে ন্যূনতম যে একটা নাগরিক যে একটা অধিকার, কোনো জায়গায় অধিকারটা ছিল না। সব অন্যান্য দলগুলো যেটা ভাবছে, যেটা অনেকে ধরেই নিয়েছে অমুক দল ক্ষমতায় যাবে, সেটা আমার দলকে সবাইকে প্রায়োরিটি দিয়ে এখানে সামনে রেখেছে। আরেকটা কি দৈত্য দানব ভবিষ্যতে কি দাঁড় করাবে? তার মানে কি আরেকটা কি আমাদের আন্দোলনে যেতে হবে? ওই একটা ভয়ের থেকে আমার মনে হয় এই ভয়টা মানুষ হঠাৎ করে পেতে শুরু করলো কেন আপনাদের? মানে এখানে আপনারা যেসব কর্মকাণ্ডে লিপ্ত হলেন সেটা হলেন কেন? এটা আপনি যদি বলেন, আমি এটাকে স্বীকার করি, আমি একটা কথাটা বলি, আপনি আমাকে ভয় পাবেন। আমি বিশ্ববিদ্যালয়, আপনি বললেন যে আমি বিশ্ববিদ্যালয়ে এক ধরনের আমার একটা ভূমিকা ছিল স্বৈরাচারী আন্দোলনে, আপনি কি ওই জায়গায় আমাকে ধরে রাখবেন? আমি কোন সময়ে ওইটা আমি ধারণ করেছি, কি জন্য আগে ধারণ করেছেন না হয় সেটা বোঝা গেল, ওর পরে যে আমি মানুষ হয়েছি, কিন্তু আপনি যে আমার ভিতরে একটা ন্যায্যতা, বিবেক বোধ এখন আমার কাজ করছে। অভ্যুত্থানের পরে যেসব কর্মকাণ্ডের অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এই যে চাঁদাবাজি, দখলবাজি, সেটাতে তো অনেকে ভয় পেয়েছে বলে মনে হয়। প্রথম উত্তরটা হলো আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। প্রতিবার এসে টকশোতে এসে যখন আমি একটা দলের দায়িত্বে থাকা অবস্থায় এটা যখন বলা হয়, সেখানে আমি বিব্রত বোধ করি, আমি লজ্জা বোধ করি, আমি ক্ষমা চাচ্ছি। সত্যিকার অর্থে এটা যারা করে, আমার দল কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের হাতে নেই, যারা এটাকে আইনটা প্রয়োগ করবে
কিন্তু মনে করি এইটা ছাড় বা যতটুকু ছাড় দেওয়া হচ্ছে বা যাদেরকে বহিষ্কার করার পরে যাদেরকে শাস্তির আওতা গ্রেপ্তার করে আনতেছে না, এটা বিএনপির জন্য এটা তার একটা সাপ হিসাবে তারা বিএনপিকে এই যারা অপকর্মগুলো করতেছে তাদেরকে পুষে পুষে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতেছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, শুধু তাদেরকে কালকে আমাদের এক জুনায়েদ সাকি তার একটা উদ্ধৃতি আমি বলি যে আপনাদেরকে নিজে পুলিশ যদি না ধরে নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে পায়ে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে তাদেরকে আপনি থানায় ভরে দিয়ে আসেন। সে এক জায়গায় এইটা আমি অন রেকর্ড আমি বললাম। তাহলে আপনি বললেন আমাদের দলের মধ্যে 3-4 ভাগ আছে, আমি আমার কর্মীদেরকে শান্ত রাখলাম, কিন্তু অপর দলের আমাদের মধ্যেও তো একটা বিভাজন আছে, তাদের দলের কাউকে কি আমি পারবো পায়ে একটা বাড়ি দিতে? তো আমার মনে করি বিএনপি এই সরকার এই জন্য দায়ী। এই সরকারকে এই জন্য দায়ী করতেছি, তুমি বহিষ্কার করার পরে দল যাকে শাস্তি দিচ্ছে তারপরে তাকে তুমি অ্যারেস্ট করতে তোমার মানে বাধা কোথায়? তুমি অ্যারেস্ট করার পরে যদি আমার দল যদি তার পক্ষে যদি ফোন করে তারপরে জাতির কাছে তুমি বলে দাও। জিল্লুর ভাই বিশ্বাস করুন, দেশকে আমরা সবাই ভালোবাসি। আমরা মনে করি, আমি এর মাধ্যমে আরেকটু বলতে চাই, আমরা এত গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রটা পেলাম, আমার তো ছোট 3টা বাচ্চা আছে, ওই বাচ্চাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। এই জন্য আমি বলি পলিটিশিয়ানরা, আমরা যেরকম বলি বাবা তুমি আমার জন্য মরণের পরে কি রেখে গেলা, আমি মনে করি এই জাতীয়তাবাদী দল না, সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের ভাবা উচিত হোয়াট শ্যাল আই লিভ বিহাইন্ড ফর মাই কান্ট্রিমেন। এই দেশের জন্য আমি কি রেখে গেলাম, আমার ছেলের জন্য সম্পত্তি রেখে গেলাম, এটা হলো ব্যক্তিগতভাবে আমার পরিবারকে আমার সন্তানদেরকে আমি নিরাপদ করলাম। আমার মনে হয় জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যারা বিবেক নিয়ে কথা বলি, বিভিন্ন দলের আমরা অভিভাবক হিসেবে এখানে কথা বলি, সবার ভাবা উচিত গণতন্ত্রের জন্য আমরা কি রেখে গেলাম, বাংলাদেশকে স্বাধীন মাথা উঁচু করে বাঁচবার জন্য আমরা কি রেখে গেলাম। 15 বছর ক্ষমতা থাকার জন্য পাশের এক দেশের গোলামি করছি, এখন ক্ষমতা যাওয়ার জন্য বা যে কোনোভাবে হোক, যদি আমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে আমার আরেকটা দেশের যদি গোলামি আমার করতে হয়, মানে গোলামি কি আমার ট্রেনিং, গোলামি কি আমার আত্মপরিচয়, আমি মনে করি বাংলাদেশের মানুষকে আমি যেন আমার সন্তানদের কাছে যেভাবে দায়বদ্ধ, সন্তানদের জন্য আমি কিছু যদি লিগাল না করে যেতে পারি, সন্তানরা যেরকম আমার একুইজ করবে অ্যাজ এ ফাদার হিসেবে, আমি মনে করি যারা আমরা পলিটিক্স করছি, যারা আমরা বিভিন্ন দলের গণতন্ত্রের সবক দেই, গণতন্ত্রের জন্য মানুষের কাছে আমরা ভোটের জন্য যাই, শুধু ভোটের পাশাপাশি তুমি আমার নাগরিক হিসাবে আমরা তাদেরকে কি জবাবদিহিতার আওতায় তাদেরকে কত নিরাপদ দিতে পারলাম এবং সর্বক্ষেত্রে কতটুকু তাদের সাম্য মানবিক মর্যাদা দিয়ে তাদেরকে এই রাষ্ট্রে আমাদের বসবাসযোগ্য একটা বাংলাদেশ করে দিতে পারলাম। আমার মনে হয় আপনি জিল্লুর ভাই, আপনি এদেশের একজন বিবেক, শুধু টকশো করে আপনি মানে ক্ষান্ত হন না, আপনার চিন্তা আপনার মননে মগজে যেটা আছে আপনার জায়গা থেকে আপনি এই দেশের জন্য কথা বলেন। হু কেয়ার্স, আপনাকে আমরা কি দেব, আমরা কি দেবো, জাতি আপনাকে দেবে। জাতি জিল্লুর ভাইকে তার মানদণ্ডে জাতির বিবেচনায় আপনি অনেক বড় হন, আপনিও দেশপ্রেমিক। আমরা রাজনীতি করি তারাই মানে দেশের, আমরা মনে করি আমরাই সব কিছু, না, আমরা দেশের বিবেক না। আপনার জায়গা থেকে আপনি সত্য কথা বলেন, আপনার জায়গা থেকে আপনি সত্য কথা বলার জন্য যদি আপনাকে যদি চ্যানেল আই থেকে যদি বের করে দেওয়া হয়, আপনি জিল্লুর ভাই থাকেন, এরকমভাবে আমি মনে করি প্রতিটা জায়গা থেকে এভাবে প্রতিবাদ হওয়া উচিত, যেটা সত্য, যেটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানবিক মর্যাদা এবং নাগরিকের অধিকারের জন্য যা যা কথা বলা দরকার আমরা বলতে থাকি। একটা সময় এসে আমি আপনার বলার মধ্যেই সব সমাধান হবে না, কিন্তু আমরা সূচনাটা আমরা করে যাই। আমার মনে করি এই জন্য আমাদের সবাই ঐক্যমত থাকা উচিত। মিস্টার শামীম হায়দার, সো আপনার কাছে একই প্রশ্ন যে কেন আজকে এই দলগুলোর মধ্যে যারা আন্দোলনে একসঙ্গে ছিল তারা একসঙ্গে থাকতে পারল না, কেন এই যে আজকে যে পিয়ার নিয়ে যে দাবি বা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি, ভোটের দাবি বা গণপরিষদ নির্বাচনের দাবি, আপনার কাছে মনে হয় কি যে এই দাবিগুলো শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবার জন্য, নাকি সময় ক্ষেপণের জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর মধ্যে? না, এর মধ্যে এক ধরনের যৌক্তিকতা আপনি দেখতে পান অবশ্যই। এবং একই সঙ্গে অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে বড় দল হিসেবে বিএনপির কাছে অনেকের যে প্রত্যাশা ছিল, কেউ কেউ মনে করেন যে বিএনপি সেই প্রত্যাশা আসলে পূরণ করতে ব্যর্থ হয়েছে, এবং কেউ কেউ এটাও মনে করেন যে বিএনপি আসলে ধরেই নিয়েছে যে ক্ষমতায় তারা চলে গেছে, যেটা অনেকেই এখন আর পছন্দ করছেন না। আমি একটা কথা বলবো, ঘোষণা দিয়ে 4টি মাজারে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। দেশের একটি বৃহত্তর দল, যে দলটি ক্ষমতায় যেতে চায়, সেই দলের তো উচিত হবে আরও রাজনৈতিক দল যারা আছেন সমমান না থাকুক, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া
যে এই বাংলাদেশে ইসলাম এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম কি আমাকে মনে করিয়ে দিতে হবে? তাদের মাধ্যমে এই পলির বাংলাদেশে, এই গাঙ্গেয় উপত্যকায়, এই বদ্বীপে ইসলাম এসেছে। যাদের মাধ্যমে ইসলাম আসলো, আজকে সেই অলিয়া উলিয়া সম্প্রদায়ের পবিত্র মাজার শরীফ হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। কোনো পুলিশি কোনো অ্যাকশন তো নাই, কিন্তু যারা রাষ্ট্রের অভিভাবক হতে চায় একটি নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তাদের সাথে যারা অংশীদার হবেন, তাদের তরফ থেকে সামান্য একটি প্রেস রিলিজ নেই, একটা নিন্দা নাই, বিবৃতি নাই, তাহলে একটি বড় দলকে এই দেশের মানুষ আর যাই হোক অলিয়া উলিয়াদেরকে ভালোবাসে। তাহলে এই যে তাদের যে সেন্টিমেন্ট, আপনি জেনজির কথা বলছিলেন রতন ভাই, একই জিনিস কিন্তু আপনার তাকে তার হাতে কিন্তু আপনি তুলে দিচ্ছেন, ম্যান্ডেটের কাগজটা তুলে দিচ্ছেন, সময় মতো আপনাকে জবাব দিয়ে দিবে। এবং যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন আপনি একক বৃহত্তর দল হিসাবে বা আপনার সাথে যারা অংশীজন যারা আছেন, স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে যখন আপনি আন্দোলনের ডাক দিবেন, তখন আপনি টের পেয়ে যাবেন রেজাল্ট, জনগণ আপনাকে লাল কার্ড দেখিয়ে দিবে। এটা গেল একটা। আর আরেকটা হলো যে কেন বিভক্তি, এটা চিন্তা করলে জনগণ সবাই জানে, যখন আপনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠবেন, আপনার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবেন, তখনই একটা বৃহত্তর ঐক্য হয়, তখনই একটা এই বৃহত্তর ঐক্য জনগণকে সাথে নিয়ে আপনি একটা কিছু অর্জন করতে পারেন, আপনি একটা পর্যায়ে যান, আপনি নেক্সট সিঁড়িতে আপনি আরোহণ করেন। যখন আপনি এই জায়গাটা থেকে সরে আসেন, অর্থাৎ আপনার দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দলীয় সংকীর্ণতা, তখন কি হয়, সকলে মিলে যে আমরা অর্জনটা করলাম, যে বিজয়টা আমরা আনলাম, সেটা দলে 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 ভাগ হয়ে গেল। কেন? নিজের ব্যক্তি স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য। এখন যা হচ্ছে, জুলাই অভ্যুত্থানে যেটা হলো, এটা এত সুন্দর, এত আমাদেরকে এত কিছু এনে দিল, পরমত সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, সকলের স্বাধীনতা, সেটাকে রাজনৈতিক দলগুলি, আমি বলবো যে যারা এটার দাবি করছে যে আমার সবচেয়ে বেশি শহীদের সংখ্যা, আমার অবদান সবচেয়ে বেশি, তারা দলীয়করণ করে পুরা জিনিসটাকে শেষ করে দিল। জনগণ যেখানে ছিল সেখানেই আছে। আর আমাদের দেশের অবস্থা খারাপ, সেজন্য আঞ্চলিক আন্তর্জাতিক অবস্থা খুব ভালো হয়ে গেছে তা না, তার সাথে তাল রেখে আমাদের যা করণীয় ছিল সেটা আমরা করি নাই, আমরা পিছনের দিকে যাচ্ছি এবং ব্যাপক অনৈক্য তৈরি হয়েছে, জনমনে ব্যাপক বিস্ফোরণ, যে কোনো সময় আবার অনেক কিছু খারাপ হয়ে যেতে পারে। মিস্টার রতন, একটু বলবেন না, বিএনপিকে একটু ট্রমাটাইজড, বা বিএনপি একটু সবসময় দোদুল্যমানতা বা সবাইকে খুশি করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, যে কারণে অনেক সময় সত্য কথাটা বলছে না, সাহসী ভূমিকাটা রাখছে না, বা অনেক সময় নিজেরও ভালো মন্দটা বুঝতে পারছে না, এটা মনে হচ্ছে কথাটা ঠিক না? বিএনপি সবাইকে নিয়ে ঐক্যমত যখন ঘোষণাই করে রাষ্ট্রীয়ভাবে যে ঐক্যমতের সরকার করবে, তখন ট্রমাটাইজ এটা বলা যাবে না। হয়তো ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, মানে সবাইকে শেয়ারিংয়ের ক্ষেত্রে, বা সবাইকে একটা মানে কনফিডেন্স দিতে হয়তো কৌশলগত হতে পারে, বা কোনো ভাষার প্রয়োগের ক্ষেত্রে আমার মনে হয় সেইখানে আপনি ব্যক্ত বা একটু আপনি সন্দেহ দেখতে পারেন। বাট যেমন ধরেন এই যে মিস্টার শামীম হায়দার বললেন যে এই যে মাজারগুলো ভাঙা হচ্ছে, বিএনপি পরিষ্কার করে কিছু বলতে পারছে না। এই যে সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে, খেলাধুলার ক্ষেত্রে আক্রমণ হচ্ছে, বিএনপি পরিষ্কার করে জোর গলায় কিছু বলতে পারছে না। বিএনপি স্পষ্ট করে বলতে পারছে না যে কোনো রাজনৈতিক দলকে কি নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করা হবে নাকি আইনি প্রক্রিয়া বন্ধ করা হবে, বিচারের কি হবে, ভারত সম্পর্কে বিএনপির অবস্থান কি হবে, স্পষ্ট করে কোনো কিছু বলতে বলছে না। এটা জিল্লুর ভাই আপনি বলেন, বাট আমি এই যে মাজার ভাঙার ক্ষেত্রে এটা বা বিএনপি কি আসলে শেষ পর্যন্ত মধ্যপন্থা রাজনীতি করবে, নাকি বিএনপি 360 ডিগ্রি ঘুরে অন্য কোনো রাজনীতি করবে, নাকি বিএনপি আবার ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে? বিএনপি সবসময় বলেছে উদার গণতান্ত্রিক দল, সেইখানে এই যে বলা তো ধরেন এক কথা, যেমন ধরেন শিবিরের গঠনতন্ত্রে আছে যে তারা শরিয়া ভিত্তিক ইয়ে করবে এবং অন্য ধর্মের লোকজনকে তো তারা অ্যাকোমোডেট করার কথা না, কিন্তু আমরা দেখছি তো প্যানেলে তারা নারীদের হিজাব ছাড়াও অনেককে প্যানেলে সবই অ্যাকোমোডেট করছে। তো এটা তো কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, তো বিএনপিরও তো কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। খালি আপনি সব ক্ষেত্রে যদি বিএনপিকে এই শুলে চড়াই দেন, আমি তো এগোতে পারবেন না। আমি বুঝতে চাইছি আপনাদের না, আমার বোঝার জন্য যেটা আমি বলি, প্রথমে আমি যেটা বলতে চাই, এই যে মাজার ভাঙার ব্যাপারটা, এটা কখনোই গ্রহণযোগ্য না, নিন্দা শুধু না, এটা যারা এটার সাথে জড়িত তাদের
শাস্তির আওতায় আনা উচিত। এই ব্যাপারে কিন্তু আমি যতটুকু আমি দেখেছি কিন্তু বিএনপি কখনই এটা সমর্থন করে না, এটা স্টেটমেন্ট কিন্তু দিয়েছে। এই যে মাজার দেবে সম্প্রীতির বাংলাদেশ যদি আমি মুখে বলি এবং এটা যদি আমি মানুষকে দেখাতে না পারি, তো মানুষের কাছেই তো আমি গণধিকৃত হব। আমি আবারও বলছি, মানুষ এখন সচেতন সতর্ক, শুধু জেনজি না, 4 কোটি ভোটার, তাদেরকে আপনার মাথায় নিতে হবে যে তাদেরকে বিবেকগুলোকে কিনা যাবে না, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। আপনার মত দিয়ে পদ দিয়ে আপনি ভিজিবলি তাদেরকে দেখাইতে হবে বিএনপি এই মতের অনুসারী। আপনি যেটা বলেছেন এগুলো যদি বিএনপি সত্য হয়, তা আগামী দিনে তো এই পাবলিকের কাছে আমাদের যেতে হবে, আমাদের ভোটের জন্য তাদেরকে বলতে হবে আমরা এটা চাচ্ছি। আপনি যেভাবে ঢালাওভাবে যেটা বলেছেন, আমি মনে করি প্রতিটা জিনিসই বিএনপি ওভাবে অন করছে না এখন, কিন্তু স্পষ্ট করে বলতেও পারছেন না। স্পষ্ট করে এটা তাদের সাময়িক একটা কৌশল, রাজনীতিতে একটা ট্রিক্স, একটা বলতে পলিটিক্স মানে ট্রিক্স। আমি হয়তো কৌশলগত কারণে এই মুহূর্তে আমি বলছি না, বাট আমার কিন্তু আপনি তো অনেক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, অলওয়েজ ডিফেন্সিভ থাকা কিন্তু বিপজ্জনক, সেটা তো স্বীকার করেন। মানে যদি ধরেন ফুটবলের মাঠেও কেউ ডিফেন্সিভ প্লে করে, প্র্যাকটিসটা সেটাই হয় যে আমি আত্মরক্ষা করব। ক্রিকেটও যদি সেরকম হয়, তাতে কেউ তো একটু মাঝে মাঝে অ্যাগ্রেসিভ, অ্যাসার্টিভ, অ্যাটাকিং মুডে থাকতে হয়। জিলুর ভাই, ফুটবলে যখন আমি দেখি গোল দেখছি না, তখন দেখবেন অপোনেন্টের গোল বার থেকে কিন্তু আমি ব্যাকপাস দিয়ে আমি বলটাকে আমার ডিফেন্সে আমি নিয়ে আসলাম। পরে কিন্তু আমার মতো করে কিন্তু আবার উইংস দিয়ে বিভিন্নভাবে মিডফিল্ড দিয়ে কিন্তু আমি কিন্তু আমার গোলের লক্ষ্যবস্তুটার থেকে আমি সরে গেলাম কিনা। আমার মনে হয় জিল্লুর ভাই, বিএনপি এত মেচুর, এখন বলবো আপনাদের দৃষ্টিতে কিন্তু বিএনপি তো আপনিও, আমি জানি যে আপনার বন্ধু বান্ধব অ্যাসোসিয়েটদের মধ্যে আপনিও পরামর্শ দেন, কতটুকু গ্রহণ করে আমি তো সবাইকে পরামর্শ দিই। পরামর্শ দেন, বাট আওয়ামী লীগের জন্য পরামর্শ আছে, জামাতের জন্য আছে, যেটা ভালো মনে করি, জাতীয় পার্টিকেও আপনি কিন্তু পরামর্শ কিন্তু দিয়ে যাচ্ছে। এখন কে কতটুকু নিয়ে লাভবান হবে, এটা হলো তাদের মানে কনফিডেন্সে নিতে হবে, এবং ওইটা আমাকে ধারণ করে আমার তদ অনুযায়ী আমাকে আমলের মধ্যে দিয়ে, আমার কাজের মধ্যে দিয়ে সেটাকে কিন্তু আমার প্রমাণ করতে হবে। তাহলে আমি একটা ভাই আপনাকে বলি, ইসলামটা কিন্তু এত শান্তির ধর্ম, এবং ইসলামটাকে পুঁজি করে যে কিছু হবে না। আপনি বলেন তো, বদরের যুদ্ধে যখন আমার পরাজয় হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন জায়নামাজের সেজদা দিয়ে। যুদ্ধের পাশাপাশি আমাদের কিন্তু আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। যদি আমি একটা প্র্যাকটিসিং মুসলিম, আমি কিন্তু বিলিভার্স হই, এক আল্লাহকে আমি একত্ববাদে বিশ্বাস করি, আমাকে ইস্তেকামতের সহিত আমাকে সিজদায় পড়ে থাকতে হবে, এইটাও কিন্তু আমার আন্দোলনে। আপনারা দেখেন, আমি জেলখানায় ছিলাম, বিশ্বাস করুন জিল্লুর ভাই, রাত 2টার পরে তাহাজ্জুদ গুজারি যেভাবে আলেমরা যেভাবে চোখের জল ফালিয়েছে, মানে আমি তখন বলছি আল্লাহ তুমি তো সত্য, এই চোখের জল কখনো বৃথা হবে না। দেখেন এই দুনিয়াতে কিন্তু আমাদের সমস্ত বিশ্বাসটা কিন্তু আমাদের এমন জায়গায় গিয়েছিল, এই হাসিনার বোধ মানে পরাজয়ই নাই। তো এই চোখের জলের সিজদার যে দাম আছে, এই বাংলাদেশটার মতো এত শান্তিপূর্ণ একটা দেশ, কোনো কারণে যদি আজকে আমাকে আমি নাম বলবো না, একজন বলছে তোমরা যদি ঠিক মতো না চলতে পারো, দেশ অন্য জায়গায় থাকবে, এই দেশ গাজা হবে। আমরা তো একদিনের জন্য গাজার আমার মুসলমান ভাইদের জন্য আমরা মিছিল করেছি, সবাই বাহবা দিয়েছে, এত বড় মিছিল হয়েছে। কিন্তু আজও যে যারা ত্রাণ নিতে গিয়ে বাঁচার জন্য, যে এই যে আমার মুসলমান ভাইগুলো, শিশু বাচ্চাগুলো, পৃথিবীতে নারী এবং শিশুদের সব সময় প্রায়োরিটি ছিল। আমার ইসলামের যুদ্ধগুলো দেখেন, নারী শিশুদের প্রতি কখনো কিন্তু কোনো আক্রমণ হতো না। আজকে এই যুগে এসে আমরা মুসলমানরা এতগুলো দেশ, এত 200 কোটি 250 কোটি মুসলমান দাবি করি, ওইখানে যেরকম কেউই নেই এই মুসলমানদের পাশে। আমাদের বলছে যে তোমরা যদি এক না থাকো, এই দেশটা পরবর্তীতে গাজা হবে। তা আমরা কি চাই? শামীম ভাই বলেন। সুতরাং যদি এরা না চাই, ইসলামী দল, জাতীয়তাবাদী দল, বিএনপি আন্দোলনে হাসিনারে একসাথে সরাইছো, মুষ্টিবদ্ধ হাত, 2টা হাতকে বিচ্ছিন্ন করে না, 2 হাতকে মুষ্টিবদ্ধ ধরে রাখেন, এইটাই শক্তি, এবং এই বিশ্বাসটা রাখেন বিএনপির প্রতি। হ্যাঁ, আপনার আগামী নির্বাচনে যদি দেখেন বিএনপির প্রতি এরকম দানবীয়, আপনার তো সন্দেহের উপর কিন্তু এটা করতেছেন। আপনি আইনগতভাবে পাবলিকলি এখন ফেসবুকে সালাউদ্দিন সাহেব, রিজভী ভাই, আমাদের মির্জা ফখরুল একটা আইন, একটা ডিসিশনের পরে সবার সামনে কথা বলে, এটা আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত ওইটা কিন্তু সাক্ষী থাকবে। আপনি দেখেন বিভিন্ন ইউটিউবে কবে ওবায়দুল কাদের কি বলছে, কবে হাসিনা কি বলছে, মানুষ কিন্তু আজকে ওইটাকে কিভাবে বিচ্ছিভাবে ওইটা কিন্তু আপনাকে অপমান করে করে আপনাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। সুতরাং শুধু আপনি আইনগতভাবে এই পিআর পদ্ধতি মানলো না, এইটা মানলো না, এইটা করে বিচ্ছিন্ন করেন না। ওই ফেব্রুয়ারিতে হোক,
একটা ইলেকশন তো হবে, এই ইলেকশনের জন্য যদি আপনি কোন দেশের গুটি হন, এবং আরেকটা লোক বলতো আমার দ্বিধানে জিল্লুর ভাই, কয়েক তার্কিন মডেলে তোমার দেশ চলে যেত কেন? বাংলাদেশের 20 কোটি মানুষ কি স্বাধীন চেতা মানুষ না? তারা বারবার 47 বলেন, 71 বলেন, 24 বলেন, কোথায় 90 বলেন, কোথায় বাংলাদেশের মানুষ তার অধিকারের প্রশ্নে ঘুরে দাঁড়ায়নি, রুখে দাঁড়ায়নি? আমি মনে করি এই বাংলাদেশটা একটা সুন্দর সম্প্রীতি দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই কিনে আমরা যেভাবে চলছিলাম, এই দেশের সম্প্রীতিটা এবং এই দেশের আমার বেঁচে থাকার যে আমার একটা সুন্দর দেশ, আমরা পৃথিবীতে, আমি আরেকটা কথা বলি, কিছুদিন আগে একটা দেশে গেলাম, একটা বিচের মধ্যে, ওই দিন দেখলাম যে বিচের যে ওই যে সাথীগুলো থাকে, সাথীগুলো সরাই দিয়েছে। তো কী ব্যাপার, বীজ তো আর কখনো বন্ধ থাকে না। পরে দেখলাম কোকাকোলা কোম্পানি, তাদের পুরো কোকাকোলা কোম্পানিটা তাদের ড্রেস পরে পুরো বীজটাকে ওই দিনের জন্য পর্যটকদের জন্য বন্ধ রেখেছে, এবং তারা নিজে স্বেচ্ছায় ওই বীজটাকে পুরো পরিষ্কার করলো। এইটাই হলো ন্যাশনালিটি, এইটাই হলো আমার জাতীয় চেতনা। এই চেতনায় আমার মনে হয় দেশ গড়ার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। আমার মনে হয় এই জায়গায় যদি আমরা এবার ফেল করি, আমাদের কেউ কিন্তু উঁচু গলায় কথা বলতে পারবো না, মানুষের কাছে মুখ দেখিয়ে ভোট চাইতে যেতে পারবো না। সুতরাং এটার জন্য সবাই আমরা একটু ছাড় দিই। আর বিএনপিকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপিকে এত ভয় পেয়ে এমন একটা ভাব, জানেন, বিএনপি মনে হয় যে অন্য কোনো মঙ্গল গ্রহ থেকে আসছে। এটাও তো একটা সমস্যা, যদি বিএনপিকে কাউন্টই না করতে হয়, যদি কেউ মনে করে, মিস্টার শামীম মাহাদার মনে করেন যে বিএনপিকে একটা টোকা দিলেই পড়ে যাবে, বা বিএনপি নিজেই এত নার্ভাস, বা বিএনপির এত দুর্বলতা, সেটাও তো একটা দেশের জন্য বিপজ্জনক। আপনার এখানে তো সবাই টকশো করে না, এনসিপি। আপনি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? কেউ যদি মনে করে যে বিএনপিকে টোকা দিলেই বা বিএনপিকে একটা ধমক দিলেই নম করবে, তো সেটাও তো ধরেন দেশের একজন নাগরিক হিসেবে আমি তো মনে করবো তাহলে এই পার্টি কিভাবে দেশ চালাবে? না, এইটা আপনি একটু বলি না, আমি আসছি আপনার কাছে। আজকে আমার যেটা ইসলামের 8টা দল রাজপথে নেমেছে, বিএনপি কি বলেছে আমরা আমাদের শোডাউনটা করব? এটা কিন্তু বলেনি। হ্যাঁ, ওরা দাবি অধিকারের প্রতি সম্মান দেখে চোখে দেখাও। এইটার কাউন্টারে যদি আমি যদি ওইরকম যদি টমাটাইজ হয়ে বা আমি যদি এটাকে ভয় পেয়ে যদি হতাম, ঠিক আছে আমরাও বিএনপি ওদিকে দেখলাম, আমাদের লোক সংখ্যা দেখিয়ে দিলাম, না, যদি ওইটা বিএনপি করে বা আমলেই যদি না নেয়, তাহলে প্রতিদিনই তো সালাউদ্দিন ভাই যাচ্ছে আলোচনার টেবিলে এটা সমাধান হবে। দোয়া করতে থাকেন, এই যে হুজুররা আল্লাহর দরবারে দোয়া করতে থাকুক। আমাদের মনের মধ্যে যদি কোনো মানে কিপড়তা যদি থেকে থাকে, কিবির থেকে থাকে, ওইটা যেন আমরা পরিশুদ্ধ হই। আমার মনে হয় ভাই টেবিলের বাইরে আপনারা যেন সবাই যাওয়া উচিত। আপনি বলতে চাইছিলাম যে রাজনৈতিক দলকে কেন ভয় পাবে মানুষ, কারণটা কি? রাজনৈতিক দল তো জনগণের জন্য, তারা তো সবাই বলে আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাহলে জনগণ সবার আগে বিপদে পড়লে, সুখে দুঃখে আনন্দে হাসি কান্নায় সবার আগে স্মরণ করবে তার প্রিয় রাজনৈতিক দলকে, তার প্রিয় রাজনৈতিক নেতাকে, যে যেখানে বাস করে। জিল্লুর ভাই, আপনি যেই জায়গাটাতে থাকেন সেইখানে যিনি রাজনৈতিক নেতা, যারা দায়িত্ব নিতে চান, যারা দাবি করেন যে আমি জনগণের প্রতিনিধি, তার কাছে আপনি সবার আগে যাবেন। কিন্তু কথাটা হচ্ছে যে জনগণ তাকে ভয় পায়, তাহলে সে কি সে রাজনৈতিক নেতা? তার দলের লোকজন তাকে ভয় পায় না, দলের লোকজনকে বুকে টাইনা নেয়, এটা একটা দলীয় সংস্কৃতি। কিন্তু তার বাইরে বৃহত্তর কনটেক্সটে আপনি জাতির জন্য রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, আঞ্চলিক রাজনীতি করেন, জনগণ কেন আপনাকে ভয় পাবে সেটা আপনাকে ঠিক করেন। আপনি নিজের যে রাজনৈতিক সংস্কৃতি, দলীয় অভ্যন্তরীণ যে গণতন্ত্র, সেটাকে আপনি ঠিক করেন, ক্রিস্টাল ক্লিয়ার করেন, স্বচ্ছতা আনেন, জবাবদিহিতা আনেন। এটা সব দলের জন্য প্রযোজ্য। জনগণ ফেড আপ, তারা এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমি বলবো যারা সেবা করতে চায়, যারা রাজনীতি করে, জনগণের মনের ভাষা, তাদের হৃদয়ের কান্না তারা বুঝতে পারছে না মানুষ কিসের মধ্যে আছে, কিসের মধ্যে দিয়ে তাদের দিন যায়, রাত যায়। আবার অ্যাট দ্য সেম টাইম যেই দল মানুষের জন্য কাজ করতে চায় তাকে দাবায় রাখা হয়, তাকে অল্প ভোটের কোটায় নিক্ষিপ্ত করে রাখা হয়। এটা কোনো দলই না, তাকে মিডিয়াতে ফোকাস করা যাবে না, তাকে কিছু করা যাবে না। জাকের পার্টি, আমি আবারও বলছি, 4554টি ইউনিয়নে 31 অক্টোবর পর্যন্ত ইউনিয়ন জনসভা চলবে, 12টি মহানগরে ওয়ার্ড পর্যায়ে জনসভা হবে। এই দলটির যদি সাংগঠনিক ভিত্তি না থাকে তাহলে কি জনসভাগুলি করতে পারে? আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের মিডিয়াতে আমরা ফোকাস হই বা না হই, রাজনৈতিক দলগুলি আমাদেরকে আমলে নেক বা না নেক, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা যদি কাজ করে যাই, আমাদের সে কনফিডেন্স আছে, আমরা যদি কাজ করে যাই, উই আর ভেরি হোপফুল।
এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা মতো যাব। আর যেটা বললেন রতন ভাই যে হুজুররা যদি দোয়া করে, না আমাদের সেই জায়গাটা আমাদেরকে ওইভাবে আপনারা কিন্তু করবেন না, মানে কি বলতে পারে আমি আর ট্যাগিং করবেন না। জাকের পার্টি অত্যন্ত আধুনিক ইসলামের যে পরিপূর্ণ আদর্শ, উদারনৈতিক মানবিক মূল্যবোধের যে সৌন্দর্য, অর্থাৎ আমাদের চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল কিন্তু প্রথম বলেছিলেন 2005 সালে, তিনি বলেছিলেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা কিন্তু মদিনা সনদের আলোকে উনি বলেছেন। তো কথাটা হচ্ছে যে আপনি কাউকে ট্যাগিং করা দরকার নেই, কাউকে কোনোভাবে মনক্ষুণ্ণ হয় তার অবস্থান ইচ্ছাকৃতভাবে কোনো ট্যাগিংয়ের মধ্যে আপনারা ফেলেন না। এখন সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই, দিন শেষে দেশ ভালো জায়গায় থাকবে। আর যদি আমরা জনগণের মনের ভাষাটা বুঝতে ভুল করি, জেনজির যে চাওয়া পাওয়া, তাদের যে পছন্দ, তাদের যে পারসেপশন, সেটা যদি আমরা বুঝতে ভুল করি, আবার সো আপনি আপনার কথা বোঝা গেছে, কিন্তু আপনি সামনে চ্যালেঞ্জ কি দেখেন জাস্ট একটু যদি বলেন, এবং তার সমাধান কিভাবে হতে পারে। আমরা শেষবারের মতো আমি মিস্টার রতনের কাছে যাব। আমাদের দেশে নিনিয়ান স্টিফেন এসেছিলেন, জিলুর ভাই আপনি জানেন। আমরা এতই নিজের দলের স্বার্থের প্রতি আমরা এতটাই অনড় অটল যে আমাদের জাতীয় রাজনীতির জন্য দুঃখজনক দিক হচ্ছে যে তৎকালীন কমনওয়েলথ মহাসচিব স্যার নিনিয়ান স্টিফেনকে আসতে হয়েছিল বড় দুটি দলকে বোঝানোর জন্য। আমি নাম উল্লেখ করছি না, বোঝানোর জন্য। চ্যালেঞ্জ এইটাই জিল্লুর ভাই, এটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে সবাই যেন বোঝে, দেশের ভালোটা যেন সবাই চায়। এবং মনে রাখতে হবে, ছোট্ট একটা আয়তনের দেশ, প্রতিদিন আমাদের জমি কমে যাচ্ছে। সেখানে প্রতিদিন ঘর ওঠে, বাড়ি ওঠে, ফ্যাক্টরি ওঠে, জমি কমে যাচ্ছে, মানুষ বাড়ছে। এই মানুষগুলিকে আপনি রাখবেন কোথায়, কর্মসংস্থান করবেন কোথায়, তাদের কিভাবে শিক্ষা দিবেন, মৌলিক চাহিদাগুলি কিভাবে পূরণ করবেন, সেই দিকে কারো খেয়াল নাই। কিন্তু সবাই, আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জ এইটাই, সবাই যেন বসে একসাথে, এটাই চ্যালেঞ্জ। বসতে বসতে তো দিনের পর দিন সব দলগুলো তো একসঙ্গে বসছে, একমত হতে হবে না, বসছে তো। হ্যাঁ, আর সব দল একমত হয়ে গেলে তাহলে আর আলাদা দল করার দরকার কি? বাকশাল জাতীয় কিছু একটা করে ফেললি না, একসঙ্গে। আমি কিন্তু সেটা বলি নাই, সেটা হচ্ছে দেশের স্বার্থে। আপনি তো করবেনই, আপনার মতানৈক্য ডিবেট, এটা গণতন্ত্রের সৌন্দর্য। দেশের স্বার্থেই করছে রাজনীতি, তো সবাই দেশের স্বার্থেই সবাই বলছে দেশের স্বার্থে, সবাই বলছে তাই। হ্যাঁ, সবাই বলেছে। আমরা একমত হবে কিভাবে? সবার কৌশল আলাদা থাকবে, পথ আলাদা থাকবে, আদর্শ আলাদা থাকতে পারে। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার গোলটা হতে হবে এক, আপনার উদ্দেশ্যটা হতে হবে এক, যে ভাই তুমি নির্বাচনে দিচ্ছাও, আমি তোমাকে ওয়েলকাম করি, ওই হৃদয়ের ওই প্রসারতাটা থাকতে হবে। তারপরে দলীয়ভাবে বসতে হবে যে তারা যে নির্বাচনে জিতলো কি কারণে, সেই ফ্যাক্টরগুলি আপনি বিবেচনা করেন, করে নেক্সট ইলেকশনে আপনি আবার ওইখানে যান। কিন্তু দয়া করে জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রশ্ন থেকে আপনি সরে যায়েন না, স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রশ্ন আছে ওখান থেকে সরে যায়েন না। 18 কোটি মানুষ যে 20 কোটি হয়ে যাবে, 25 কোটি হয়ে যাবে, এটা যে একটা জাতীয় সমস্যা, এখান থেকে সরে যায়েন না, তাইলেই সব ঠিক হয়ে যাবে, রাজনীতি সঠিক পথে চলবে। জিল্লুর ভাই, আমি ওনার মাধ্যমে শামীম ভাই, ধর্মীয় জ্ঞান আমার যতটুকু সীমিত, এর থেকে আমি বলি, আপনার জাকের পার্টির ভবিষ্যৎ আমরা অবশ্যই আমরা উজ্জ্বল কামনা করি। যেমন আমরা 4554টি আপনার ইতিমধ্যে একেবারে রুট লেভেল দ্যাট মিনস আপনি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আপনারা সংগঠিত হয়েছেন। আমরা তো চাবো জনগণের ভালোবাসা নিয়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনারা যান। আপনি একটা জায়গায় আমি বোধহয় মানে যদি ভুল বুঝাইতে থাকি আমি মাপ চাচ্ছি, কিন্তু আপনাকে আমি বলি, কোরআনের একটা শব্দ উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে যে আমার কাছে চাও, আমি সেটা সাড়া দেব। আমি বলেছি যায় নামাজে সিজদা দেওয়ার কথা, সেটা আপনার জন্য যেটা কর্তব্য আমার জন্য সেম। সালাতুল হাজত যে একটা নামাজ, নিশ্চয়ই আপনি নামাজটার কথা শুনেছেন, ভালো কাজের জন্য, আল্লাহর সাহায্য কামনার জন্য। আমি যদি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি, কিন্তু আমি অনেক সময় নিজেই একটা ভালো কাজে যাচ্ছি, 2 রাকাত মুরব্বীরা বলছে, হুজুররা বলছে সালাতুল হাজত নামাজ পড়ি, এটা একটা দোয়া যে আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করব। এটা আপনাদেরকে শুধু দোয়ার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আমি আসতে বলি নাই, দোয়া আপনিও করেন, আমিও করি। আপনার হয়তো এই যে জাকের পার্টি, এইটা হয়তো অন্যভাবে এটা তৈরি হয়েছে, বাট আমি জাতীয়তাবাদী দল করে, জাতীয়তাবাদী দলে কি মুসলমান থাকবে না? তো ওইটা থেকে আমি ওই মিন করে, আমি ওটা বলি না, আমি ওই মিন করে আমি বলেছি যে দোয়ার মিন করি নাই। আচ্ছা, যে আমি এই দোয়াটাকে আমার একজন ইসলাম ধর্মের একজন মানুষ হিসেবে এটাকে আমি বিশ্বাস করি, এবং সমস্ত কাজের মধ্যে কিন্তু আমি এটা সবচেয়ে বড় দরকার এখন। জি, সবকিছুর মধ্যে আমাদের শোনার যে একটা কালচার,
আপনি একটা মত দিলেন, ছোট বলে আপনার কথাটা শুনবো না, একটা রিক্সাওয়ালা হতে পারে, সে যে সঠিক কথাটা বলতেছে, এইটা যদি আসলে বাস্তবধর্মী হয়, এটা যদি দেশের কল্যাণ হয়, আমাদের এই রাজনীতিবিদরা যারা রাষ্ট্র ক্ষমতায় যাব বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছি, একটা রিক্সাওয়ালার হৃদয়ের কথাটা, তাদের মুখের আওয়াজটা আমার বিবেকের মধ্যে, আমার রাষ্ট্র শাসনের মধ্যে, মনস্তাত্ত্বিক জগতে আমি এটা ঢুকাই। এটা যদি পারফেক্ট হয়, সে আমার আদর্শ। শুধু আমার দলীয় আদর্শ এটা থাকবে। আমার মনে হয় আগামী দিনে বাংলাদেশের জন্য আমাদের এমন একটা অপার সুযোগ পেলাম, এটাতে কোনো পদ্ধতির কারণে, কোনো জেদাজেদির কারণে কাউকে আমি হোস্টাইল করে আমার প্রতিপক্ষ বানিয়ে আমার আগামী দিনের নির্বাচনের ক্ষেত্রে আমি কোনো কিছুকেই যেন আশকরা কাউকে না দেই। আজকে আমার সবচেয়ে দুঃখের কথা, আমি একটা কথা বলবো, আনিসুল ইসলাম মাহমুদ, সে এরশাদের একটা পাচাটা একটা মন্ত্রী ছিল, আমি গত সরকারের সময় দেখেছি, ও এবং জিয়াউদ্দিন বাবুল, মৃত ব্যক্তি বলতে চাই না, ওরা এই বাংলাদেশে এই রাজনীতি, ভোটারবিহীন রাজনীতির সংস্কৃতি, ওটার পার্ট ছিল। ও একটা কথা বলছে, আমি চরমভাবে তাকে ঘৃণা করি। বাংলাদেশের রাজনীতিতে তার পায়ে হেঁটে কোনো এই লোকটা রাজনীতি করে নাই, অথচ সে এখন সবক দেয়। এরা কখন? এরা বসন্ত উকিল। এরা কোনো দেশের, তারা পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশের রাজনীতির কথা বলে। আমি আর আপনি যদি ঠিক থাকি, রাজনীতি যারা জুলাইতে যারা আমরা এক মঞ্চে ছিলাম, তারা যদি ইনশাল্লাহ আমরা ঠিক থাকি, আমাদের ঐক্যবোধ অটুট, আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি পরস্পর আমাদের আত্মমর্যাদা এবং পরস্পরকে সহযোগিতার সহমর্মিতা দিয়ে যদি আমরা এক কাটা থাকি, এই সমস্ত কুলাঙ্গারা বাংলাদেশের রাজনীতিতে আর কোনদিন আসতে পারবে না। আর তারা আসে মানে আমার বিদেশি কোনো এজেন্ডা এই দেশে বাস্তবিত হবে। আমাদের মনে হয় তাদেরকে আর সুযোগ দেওয়া উচিত না। এই জন্য আমাদের যেটা উচিত, আমাদের তারেক রহমান যা বলেছে ঐক্যমতের বাংলাদেশ, আমি মনে করি সবাই মিলে আমরা বাংলাদেশের চিন্তা করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামীম হায়দার এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রাজনীতিবিদদের মধ্যে মত পার্থক্য থাকাটা গণতন্ত্রেরই একটা অংশ এবং সেটা থাকাটাই স্বাভাবিক, বরং সব বিষয়ে সবাই একমত হয়ে যাওয়াটা গণতন্ত্রের জন্য অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সেই কারণেই গণতন্ত্রের একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত যে নির্বাচন। বাংলাদেশ আজকে যেদিকে হাঁটছে, কারো কারো ভাষায় কোনো কোনো পক্ষের আদর্শিক অবস্থান, কারো কারো মতে এখানকার আঞ্চলিক এবং নিরাপত্তার ইস্যু, বৈশ্বিক বাস্তবতা এবং আমাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে করে নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই। এবং নির্বাচনটা আসলে যত দ্রুত করা সম্ভব বা যত দ্রুত করা সম্ভব হতো ততই মঙ্গলজনক ছিল। কিন্তু এখন পর্যন্ত যেটি নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে যদি এটা নির্বাচন হয়, তবে সেটা যেন কোনো অবস্থাতে এটা ফার্স্ট সিলেকশন না হয়, এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, ততই মঙ্গল। এবং এই নির্বাচন যদি না করা যায়, তাহলে সেটা দেশের জন্য একটা চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তবে আবারও কথা, যে নির্বাচন যদি আবার আগের মতোই, আগের ধারাবাহিকতা একটা নির্বাচনে, সেটিও না হওয়ার চাইতে খুব বেশি কল্যাণকর হবে না, বরং আরও অন্যরকম বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।